Welcome everyone from Matrix Point. আজকে আমরা FCPS Embryology টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। সো টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে থাকছি ডক্টর জিলানুর রহমান, ফেজ বি রেসিডেন্ট, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ডিপার্টমেন্ট। সো এমব্রায়োলজি, আমরা যদি এমব্রায়োলজিটা FCPS এর জন্য প্রিপারেশন নেই, বিভিন্ন ফ্যাকাল্টিতে এমব্রায়োলজি বিভিন্নভাবে কোশ্চিন আসে। সো আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করবো কোন ফ্যাকাল্টির জন্য আমরা কীভাবে আসলে প্রিপারেশন নেব। সো আমরা যদি এমব্রায়োলজি পড়ার আগে কন্টেন্টগুলো খেয়াল করি, সো দোজ আর দ্য টপিক্স উই হ্যাভ টু রিড ফ্রম এমব্রায়োলজি, স্টার্টিং ফ্রম স্পার্মাটোজেনেসিস, oogenesis, fertilization, developmental weeks, first week, second week, third week, various important structure like umbilical cord, placenta, fetal circulation, and most of the all germ layer derivatives. আপনি যে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে যান না কেন, germ layer derivatives is a must known topic. এমব্রায়োলজি germ layer derivatives থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষায় চলে আসবে। সো germ layer derivatives, not only germ layer derivatives, উপরের প্রত্যেকটা টপিকই কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যদি শুরু করতে যাই, আপনি আপনার শিটে প্রথমে এরকম একটা ছবি দেখতে পাবেন, অথবা ল্যাংম্যান মেন বইটাতেও কিন্তু এরকম একটা ছবি দেওয়া আছে, যেখানে একদম প্রথম দিন থেকে শুরু করে ডে নাম্বার 46 স্টেপ ওয়াইজ বিভিন্ন ডেভেলপমেন্ট দেখানো হয়েছে। সো সবগুলো আমাদের জন্য নট সো ইম্পর্টেন্ট, আমরা যেগুলো লাগবে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করবো, বাট দিস ফিগার গিভস এ গুড ইমপ্রেশন রিগার্ডিং দ্য ডেভেলপমেন্টাল প্রসেস। ওকে, সো আমরা যদি স্টেজগুলো খেয়াল করি, আমরা জানি যে টোটাল একটা বাচ্চা একদম প্রথম থেকে প্রায় 9 মাস পর্যন্ত ইউটেরাসের ভিতরে থাকে। সো এর ভিতরে দুটা মেন পিরিয়ড, একটা হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড, একটা ফিটাল পিরিয়ড। সো ফার্স্ট উইক টু 8 week অফ ডেভেলপমেন্ট ইজ লেভেলড অ্যাজ এমব্রায়োনিক পিরিয়ড, অ্যান্ড ফ্রম 3 month to 9 month is labeled as fetal period. So fetal period denotes to placental formation up to organ maturation. সো একটা বাচ্চা যখন আপনি ডেভেলপমেন্ট করতে যাবেন এমব্রায়োনিক পিরিয়ড বা ফিটাল পিরিয়ডে, সেই বাচ্চাটা আনতে গেলে কিন্তু সবার প্রথমে আপনাকে একটা স্পার্ম আর একটা ওভাম লাগবে। সো এই স্পার্মটা কীভাবে আসে সেটা যদি আমরা একটু খেয়াল করি, স্পার্ম যে প্রসেসটার মাধ্যমে ডেভেলপমেন্ট হয়, দিস ইজ নোন অ্যাজ স্পার্মাটোজেনেসিস। সো স্পার্মাটোজেনেসিসের এই জায়গাটা আমরা তিনটে ডেফিনেশন দেখতে পাচ্ছি। একটাকে দেখা যাচ্ছে স্পার্মাটোসাইটোজেনেসিস, একটা দেখা যাচ্ছে স্পার্মিওজেনেসিস, আর একটা দেখা যাচ্ছে স্পার্মাটোজেনেসিস। সো three total different process, and that the process takes around 74 to 64 to 61, but books ভ্যারি করে, তো আমরা মোর অর লেস 74 ধরে রাখবো। সো আমরা যদি স্পার্মাটোজেনেসিসের ফিগারটা খেয়াল করি, তাহলে কিন্তু আমরা তিনটা ডেফিনেশন এই জায়গায় দেখতে পাবো। সো আপনি যদি ফিগারটা খেয়াল করেন, দেখবেন যে এখানে প্রথমেই যে সেলটা থাকে, দ্যাট ইজ প্রিমোর্ডিয়াল জার্ম সেল। প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে তৈরি হয় স্পার্মাটোগোনিয়া। দেন স্পার্মাটোগোনিয়াতে মাইটোটিক সেল ডিভিশন শুরু হয়। স্পার্মাটোগোনিয়া প্রাইমারি স্পার্মাটোসাইটে তৈরি হচ্ছে ফার্স্ট দেন এই প্রাইমারি স্পার্মাটোসাইটে ফার্স্ট মেয়োটিক ডিভিশন হয়। দেন সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়, যে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে সেকেন্ড মেয়োটিক ডিভিশন হয়। সো এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিতে এই প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে স্পার্মাটোগোনিয়া এই অংশটাকে বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস, এবং যে লাস্টের পোর্শনটা দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটা স্পার্মাটিড থেকে একটা ম্যাচিউর স্পার্ম তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আর নেক্সট যে প্রসেস, এই স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম হওয়া পর্যন্ত যে প্রসেস, সেটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আমরা তিনটা ডেফিনেশন কিন্তু ছবি দেখে শিখতে পারি। তাহলে ইনিশিয়াল পোর্শনটাকে বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস, লাস্ট ম্যাচুরেশনটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস, অ্যান্ড ওভারঅল দিস প্রসেস ইজ নোন অ্যাজ স্পার্মাটোজেনেসিস। সো তিনটা ডেফিনেশন আপনাকে কিন্তু মাস্ট খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, এবং প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট বাই ফার্স্ট মেয়োটিক ডিভিশন, সেকেন্ডারি স্পার্মাটোসাইট টু স্পার্মাটিড বাই সেকেন্ড মেয়োটিক ডিভিশন, প্রত্যেকটা এই ছবি থেকে দেখে নিতে হবে। সো এই তিনটা ডেফিনেশন আমাদের জন্য মাস্ট, এবং এই তিনটা ডেফিনেশনের লাস্টের স্টেজ যেটা আমরা জানি স্পার্মিওজেনেসিস, যেটা আমরা দেখলাম যে একটা স্পার্ম মাটির থেকে ম্যাচিউর স্পার্মে ডিফারেন্সিয়েট হয়। সো আমরা যদি ফিগারটা এই ছবিতে খেয়াল করি, দেখা যাচ্ছে স্পার্মাটির একটা সার্কুলার সেলুলার স্ট্রাকচার, whereas the mature sperm is an tubular structure having a flagella and a very small head.
সো বোঝাই যাচ্ছে এই সময়টাতে বেশ কিছু চেঞ্জেস হয় একটা স্পার্মের ভিতর। সো হোয়াট আর দোজ চেঞ্জেস দ্যাট অকার্স in spermiogenesis or maturation process of the sperm? So there are mainly four changes occurs. Number one, formation of acrosome. Number two, condensation of nucleus. Number three, formation of head, middle piece and tail. And number three, shedding of most of the cytoplasm. এটা আপনি যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য খুবই কমন কোশ্চিন ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে, কারণ এখান থেকে আপনাকে খুব ইজিলি কনফিউজড করা যায়। যেমন আপনি খেয়াল করেন এখানে দুটো লাইন, একটা হচ্ছে কন্ডেনসেশন অফ নিউক্লিয়াস, শেডিং অফ সাইটোপ্লাজম। সো এই দুটাতে আপনাকে কনফিউজড করা খুব ইজি। আপনাকে যদি বলা হয় কন্ডেনসেশন অফ সাইটোপ্লাজম অর শেডিং অফ নিউক্লিয়াস, আপনি কিন্তু খুব ইজিলি কনফিউজড হয়ে যাবেন। সো কন্ডেনসেশন হবে নিউক্লিয়াস, আর লস হবে সেল থেকে শেড করে যাবে, দ্যাট ইজ সাইটোপ্লাজম। এবং অ্যানাদার ভেরি বিগ ইস্যু, খেয়াল করে দেখেন এই একটা স্পার্ম যখন ম্যাচিউর হয় তখন তার টোটাল তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে মিডল পিস, আর একটা টেল। ভেরি ডেঞ্জারাস দিস মিডল পিস। আমাদের স্বাভাবিকভাবে মনে হবে হেডের পরে নেক, তারপরে টেল, বাট নেক বলে স্পার্মের কোনো পার্ট নাই, হেড, মিডল পিস, টেল। সো স্বাভাবিকভাবে এই বক্সের মাত্র চারটা লাইন বা চারটায় আপনাকে পরীক্ষা কনফিউজ করার জন্য অ্যানাপ। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ফোর। নেক্সট আমরা যদি যাই, স্পার্মোটোজেনেসিস কোথায় হয়। স্পার্মোটোজেনেসিস আমরা দেখতেই পাচ্ছি যে সেমিনিফেরাস টিউবুলস। আমরা যদি একটা টেস্টিসের স্ট্রাকচার দেখি, একটা টেস্টিসের ভিতরে প্রায় 300 to 400 সেমিনিফেরাস টিউবুল থাকে, টিউবুলার স্ট্রাকচার। সো এই জায়গাটার ভিতরেই কিন্তু স্পার্মটা তৈরি হয়। সো কতটুকু স্পার্ম পার ডেতে তৈরি হতে পারে? অ্যারাউন্ড 300 মিলিয়ন। এবং স্পার্মের বেশ কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো কিন্তু আমাদের ফিজিওলজিতে আরও ডিটেলস পড়ে ফেলতে হয়, স্পার্মের জেনারেল প্রপার্টিসগুলো। সো এটা আমরা মিলাই পড়ে নিব। দেন দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, স্পার্মের জেনারেল প্রপার্টিস। নেক্সট আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। সো আমরা জানি এই মেইলের ক্ষেত্রে স্পার্মোটোজেনেসিস প্রসেসটা আপ টু পিউবার্টি পর্যন্ত হোল্ড থাকে। পিউবার্টির আগে কিন্তু এটা রিজিউম হয় না। সো পিউবার্টির আগ পর্যন্ত যে হোল্ড থাকে, পিউবার্টির পর কীভাবে রিজিউম করে। সো আমরা এই ফিগারটা যদি খেয়াল করি তাহলে আমরা খুব গুড একটা ইমপ্রেশন পেয়ে যাব। খেয়াল করে দেখেন এই ফিগারে পিটুইটারি গ্ল্যান্ড দেখা যাচ্ছে, যেখান থেকে মেনলি দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে LH আর একটা হচ্ছে FSH। luteinizing hormone and follicular stimulating hormone comes from anterior pituitary gland, and hypothalamus secrete gonadotropin releasing hormone. That's gonadotropin releasing hormone stimulate the secretion of LH and FSH from pituitary gland. So এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে LH এসে LL ফর লিডিক সেলের উপর কাজ করে, এবং এই লিডিক সেল আলটিমেটলি টেস্টোস্টেরন সিক্রেশন শুরু করে। এবং পিটুইটারি থেকে যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আসে সেটা কাজ করে সার্টরি সেলের উপর, এবং সার্টরি সেল ইজ দ্য সাপোর্টিং সেল, যেটা লিডিক সেলকে এবং স্পার্মের অন্যান্য সেলগুলোকে সাপোর্ট দেয়। সো এই কোন হরমোন কোন সেলের উপর কাজ করে, কী কাজ, সেই সেলটাই বা কী কাজ করে, এটা কিন্তু খুব ইজিলি আমরা এই ফিগারটা দেখে মনে রাখতে পারি। এবং আপনি আপনার শিটে দেখবেন যে এই ডিসক্রিপশানগুলো কোথায় কীভাবে হরমোন আসে, কোন হরমোন কোথায় কাজ করে, এটা রেগুলেশনের বক্স লেখা থাকবে। সো এটা আপনার জন্য মাস্ট। সো স্পার্মাটোজেনেসিস আমরা যদি খেয়াল করি, অ্যাট বার্থে কিন্তু স্পার্মাটোজেনেসিস ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। পিউবার্টিতে আসার পর এই স্পার্মাটোজেনেসিসটা রিজিউম করে, এবং আমরা দেখলাম যে দুটো হরমোন যেটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসলো বাই দ্য হেল্প অফ gonadotropin রিলিজিং হরমোন কামস ফ্রম দ্য হাইপোথ্যালামাস, এবং এটা কিন্তু পিউবার্টিতে এসে আমাদের স্পার্মাটোজেনেসিস প্রসেসটাকে স্টার্ট করে দিল। সো এই রিলেটেড আপনি অবশ্যই ফিজিওলজির রিপ্রোডাক্টিভ পোর্শনটা থেকে সার্টরি সেলের ফাংশন, লিডিক সেলের ডিটেলস ফাংশন, টেস্টোস্টেরনের মেটাবলিক ফাংশন, সো ডিটেলস কিন্তু এগুলো আমাদের লাগবে। সো জাস্ট কোরিলেট করে নিতে হবে। নেক্সট স্পার্মাটোজেনেসিসের এই জায়গায় আমরা যদি একটা ম্যাচিউর স্পার্মের ছবি দেখি, আমরা অলরেডি কিন্তু একটা ম্যাচিউর স্পার্মের ফিগার পড়ে আসছি, এবং বেশ কনফিউশন যেটা লাগবে সেটা হচ্ছে হেড, মিডল পিস অ্যান্ড টেল। সো এই তিনটা পোর্শনের ভিতর আপনাকে মাঝে মাঝে পরীক্ষা করা হয় হুইচ ইজ দ্য মোস্ট মোটাইল পার্ট অফ এ স্পার্ম। বোঝাই যাচ্ছে মোস্ট মোটাইল পার্ট কিন্তু টেল অথবা মিডল পিসের একটা বেশ ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা এই ছবিতে দেখা যাচ্ছে, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া। Sperm contain abundant mitochondria, and this mitochondria usually present in the middle piece. এবং হেডের বেশ ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস দেখা যাচ্ছে, দিস ওয়ান, দ্যাট ইজ অ্যাক্রোসোমাল ক্যাপ। সো কন্ডেনসেশন অফ নিউক্লিয়াস হওয়ার পর
সাইটোপ্লাজমের ভিতরে ঠিক সামনের পোর্শনে এরকম একটা ক্যাপ ক্রিয়েট হয়, যেটাকে বলা হয় অ্যাক্রোজোমাল ক্যাপ, যার ভিতর লটস অফ লাইসোজোমাল এনজাইম থাকে। এই এনজাইমগুলো এটাকে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে পেনিট্রেশনে হেল্প করে। সো আমরা খেয়াল রাখবো এই অ্যাক্রোসোমাল ক্যাপ, যার ভিতর লাইসোজোমাল এনজাইম থাকে নোন অ্যাজ অ্যাক্রোসিন। এবং আমরা অলরেডি ডিসকাস করে আসলাম মাইটোকন্ড্রিয়া, যে মাইটোকন্ড্রিয়াটা এনার্জি দেয় টেলকে মুভমেন্ট করার জন্য, বাট সে নিজে কিন্তু থাকে মিডিল পিসে। এটা আপনাকে কনফিউজ করতে পারে। সে হেল্প করবে টেল পোর্শনকে, বাট থাকবে মিডিল পোর্শনে। ওকে, এবং এই যে আমরা ফ্লাজেলা দেখে আসলাম টেইলের ভিতর, এই ফ্লাজেলা ইজ নাথিং বাট এ মডিফাইড মাইক্রোটিউবিউলস। সো এটা আপনার পরীক্ষায় আসার মতো, ফ্লাজেলা ওয়ান টাইপ অফ মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট অর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা কিন্তু আপনাকে কনফিউজ করে ফেলবে। সো এই প্রত্যেকটা পয়েন্ট এখানে আমরা যেটা দেখলাম, অ্যাক্রোজোমাল ক্যাপের অ্যাক্রোসিন, মাইটোকন্ড্রিয়া মেনলি কোথায় থাকে, ইন দ্য মিডল পিস, এবং এনার্জি দেবে টেইলকে। ফ্লাজেলাম ইজ ওয়ান টাইপ অফ মাইক্রোটিউবিউলস। এই প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট একটা প্রসেস আমাদের জানতে হয়, দ্যাট ইজ ক্যাপাসিটেশন। সো একটা স্পার্ম, যে স্পার্মের আমরা ছবিটা দেখে আসলাম একটু আগে, এই স্পার্মটা যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যাবে, তখন স্পার্মের ভিতর সার্টেন কিছু চেঞ্জেস আসবে, এবং সেই চেঞ্জেসগুলোকেই বলা হয় ক্যাপাসিটেশন, কন্ডিশনিং অফ দ্য স্পার্ম উইদিন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, অ্যান্ড দিস টেক্স অ্যারাউন্ড 7 hours। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ওয়ার্ড আওয়ার্স, কারণ পরীক্ষায় এটা আপনাকে ডেজ, মিনিট, এরকম প্রত্যেকটা অপশান দিয়ে কনফিউজ করে ফেলবে। সো 7 আওয়ার্স জিনিসটা আপনি খুব ভালো করে আপনার কাছে যে শিট যাবে সেই শিটে মার্ক করে রাখবেন। নেক্সট আরেকটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি স্পার্মাটোজেনেসিসের পর, দ্যাট ইজ ওজেনেসিস। অ্যান্ড আপনারা যারা গাইনি ফ্যাকাল্টি থেকে পরীক্ষা দিবেন, এই ওজেনেসিস ইটসেলফ ইনফিনিটি স্টার। আপনাদের FCPS পরীক্ষায় ওজেনেসিস থেকে কোশ্চিন আসবে না, এটা হতেই পারে না, ফিক্সড। সো ওজেনেসিসের ক্লিন কাট কনসেপশন কিন্তু আপনার জন্য মাস্ট। অন্যান্য ফ্যাকাল্টিতে রেয়ার, অন্যান্য ফ্যাকাল্টিতে হয়তো বা এত ডিপে আসবে না, বাট গাইনি ফ্যাকাল্টিকে ওজেনেসিস প্রসেসটা ক্লিন কাটভাবে জানতে হবে। সো ওজেনেসিস প্রসেসে এরকম যদি আমরা একটা ফিগার দেখি, এই ছবিটা আপনার জন্য ইনফিনিটি স্টার, দেয়ার আর লটস অফ ইনফরমেশন উইদিন দিস ফিগারটা যদি আপনি ভালো করে পড়তে পারেন, তাহলেই কিন্তু আপনার ম্যাক্সিমাম পড়াটা হয়ে যাবে। সো ওজেনেসিস প্রসেসটায় আসলে কী তৈরি হয়, আমরা যদি ওজেনেসিস প্রসেসটা বলি, ওজেনেসিস প্রসেসে তৈরি হবে ওভাম। সো কীভাবে তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি এই ছবি। আমরা যদি লেফট পোর্শনটা খেয়াল করি, দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা স্পার্মের ক্ষেত্রে পেয়েছিলাম স্পার্মাটোগোনিয়া, এবং এখানে পাচ্ছি ওগোনিয়া। এই ওগোনিয়াটা প্রাইমারি ও সাইটে কনভার্টেড হয়। এবং একটা জিনিস খেয়াল করেন, এই যে ফিমেলের ক্ষেত্রে ওজেনেসিস প্রসেস, এই প্রসেসটা কিন্তু বিফোর বার্থেই স্টার্ট হয়ে যায়। দ্যাট মিনস উইদিন দ্য ইউটারাইন লাইফ, মায়ের পেটে থাকার ভিতরেই এই ওজেনেসিস প্রসেসটা স্টার্ট হয়ে যায়। বাট ইন্টারেস্টিং একটা ঘটনা, এই ওজেনেসিস প্রসেস স্টার্ট হয়ে কিন্তু টোটালটা কমপ্লিট হতে পারে না। এটা এই প্রাইমারি ও সাইটের প্রোফেজ 1-এর ডিপ্লোটিন স্টেজে এসে অ্যারেস্ট হয়ে যায়। সো জন্মের আগে যেমন শুরু হচ্ছে, ঠিক জন্মের আগে কিন্তু সেটা অ্যারেস্টও হয়ে যাচ্ছে। এবং এই অ্যারেস্টটা কতটুকু পর্যন্ত থাকে, এই অ্যারেস্টটা থাকে আপ টু অ্যাডোলিসেন্স পিরিয়ড পর্যন্ত, অর আমরা বলতে পারি পিউবার্টি পর্যন্ত। সো পিউবার্টিতে এসে এই জিনিসটা এগেইন মেইলের মতো রিজিউম করবে। সো জাস্ট একটাই ডিফারেন্স মেইলের থেকে, মেইলে যেটা সরাসরি শুরু হবে পিউবার্টিতে, এখানে সেটা শুরু হবে বিফোর বার্থ, এবং পিউবার্টিতে সেটা রিজিউম করবে। সো রিজিউম করে আপ টু মেনোপজ পর্যন্ত ফিমেল এই সাইকেলটা চলতেই থাকে। সো আমরা বিফোর বার্থে ডেভেলপমেন্ট করেছিলাম প্রাইমারি ওসাইট পর্যন্ত। সো প্রাইমারি ওসাইট থেকে মিওসিস 1-এর মাধ্যমে সেকেন্ডারি ওসাইট হবে ডিউরিং অ্যাডোলেসেন্স পিরিয়ড। এবং এখানে একটা সেল থেকে যখন দুটা সেল তৈরি হবে, একটা সেল সেকেন্ডারি ওসাইট হবে এবং আরেকটা সেল কিন্তু মরে যাবে। সেই মৃত বা ডাইস সেলটাকে বলা হয় ফার্স্ট পোলার বডি। ঠিক এখানে বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। আমরা যে প্রসেসটা পড়ছিলাম, দ্যাট ইজ ওজেনেসিস। এই ওজেনেসিস প্রসেসটা আমরা দেখলাম জন্মের আগে শুরু হলো, জন্মের আগে আটকা গেল, পিউবার্টিতে এসে আবার শুরু হলো। তাহলে পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত এটা চলবে। বাট এটা খেয়াল করেন, সেকেন্ডারি ওসাইট অবস্থায় অলওয়েজ এসে এগেইন অ্যারেস্ট হয়ে যায়। এটা কখনোই এই সেকেন্ডারি ওসাইট থেকে ফার্দার প্রসিড করতে পারবে না যদি না সে ফার্টিলাইজড হয়। সো এই জায়গাটাই খুবই ইন্টারেস্টিং। ওজেনেসিস প্রসেস কিন্তু কখনোই ফিমেলে কমপ্লিট হয় না। রিপ্রোডাক্টিভ এজ বলেন, অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলেন, অনলি অ্যান্ড অনলি তখনই কমপ্লিট হবে যদি সে ফার্টিলাইজড হয়। তাহলে ফার্টিলাইজেশন না হলে কী ঘটনা ঘটবে, এই সেকেন্ডারি ওসাইট অবস্থাতেই
পেশেন্টের একটা ফিমেলের প্রত্যেকটা সাইকেলে ওভুলেশন হয়ে যাবে। তাহলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন আমাদের জানতে হবে যে ডিউরিং ওভুলেশন হুইচ সেল ইজ রিলিজড, দ্যাট ইজ সেকেন্ডারি ওসাইট। ওকে, সো যদি কোনো সাইকেলে সে স্পার্মকে পেয়ে যায়, স্বাভাবিকভাবে সেটা কিন্তু আর ওভুলেশনে যাবে না, তখন সেটা ফার্দার সেল ডিভিশনে চলে যাবে। সেকেন্ডারি ওসাইট থেকে দুটো সেল তৈরি হবে, একটা তৈরি করবে সেকেন্ডারি পোলার বডি, যেটা আমরা জানি অ্যাজ ইউজুয়াল ফার্স্ট পোলার বডির মতো মারা যাবে, এবং সেকেন্ডারি ওসাইট আরেকটা সেল স্পার্মের সাথে মিক্স আপ করে আলটিমেটলি ইমব্রায়ো আর জাইগোট ফর্মেশন করবে। সো এই ফিগারটার যেই পোর্শনটা, লেস পোর্শনটা আমরা ইন ডিটেলস ডিসকাস করার চেষ্টা করলাম। এখান থেকে তারা লটস অফ কোশ্চেন পরীক্ষায় আসে, আপনাকে এগুলো কনসেপশন কিন্তু রাখতেই হবে। এবং ঠিক তার পাশের পোর্শনটা এখন আমরা একটু ডিসকাস করব, এটাও গাইনি ফ্যাকাল্টির জন্য মাস্ট। খেয়াল করেন, আমরা যে সেলটা দিয়ে পড়া শুরু করেছিলাম, দ্যাট ইজ ওগোনিয়াম অর প্রাইমারি ওসাইট, এটা ফিমেলের মেইন জার্ম সেল এবং এটা খুবই ভার্নারেবল একটা সেল। স্পার্মের থেকেও এটা প্রোটেকশন অনেক বেশি দরকার। সো দ্যাটস ওয়াই এই প্রিমোডিয়াল জার্ম সেল অর প্রাইমারি ওসাইটের চারপাশে দেয়ার আর লটস অফ ফলিকুলার সেল, সাপোর্টিং সেল অর ফলিকুলার সেল, যারা ওসাইটটাকে মাঝখানে রেখে চারপাশে সেটাকে সাপোর্ট দেয়। সো বিফোর বার্থে আমরা দেখতে পাচ্ছি ফলিকুলার সেল, এবং বিফোর বার্থে এইটা সেই ফলিকুলার সেল সহ জিনিসটার নাম হচ্ছে প্রিমোডিয়াল ফলিকল, এবং প্রিমোডিয়াল ফলিকলের কিন্তু জন্মের আগে কোনো চেঞ্জ হয় না। সো যখন সেটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসে তখন সেখানে সার্টেন চেঞ্জেস হয়। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে ফলিকুলার সেলের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে গ্র্যানুলোসা সেল। তো স্বাভাবিকভাবে ফলিকুলার সেল দেখতে অনেকটা কিউবয়েডাল, গ্র্যানুলোসা সেল দেখতে অনেকটা ফ্ল্যাটেন্ড। সো এই ফ্ল্যাটেন্ড হওয়ার কারণে তার নামটা আমরা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি গ্র্যানুলোসা সেল। এবং আমরা দেখতে পাচ্ছি আগের থেকে এখানে যেহেতু চেঞ্জ হচ্ছে, আগেরবার আমরা বলেছিলাম প্রিমোডিয়াল ফলিকল, এখন সেটাকে বলবো প্রাইমারি ফলিকল। নেক্সট আরেকটা জিনিস দেখা যাচ্ছে, গ্র্যানুলোসা সেল ওয়ান টাইপ অফ গ্লাইকোপ্রোটিন সিক্রেট করে ওসাইটের চারপাশে, যেটাকে বলা হয় জোনা পেলুসিডা। এবং এই জোনা পেলুসিডা সহ গ্র্যানুলোসা সেল দেখা যাচ্ছে অনেক মাল্টিলেয়ার হয়ে যাচ্ছে। এই যে স্ট্রাকচারটা ডেভেলপ করে সেটাকে বলা হয় সেকেন্ডারি ফলিকল। এবং আমরা যদি তার পরের ছবিটা দেখি, যেটার নাম হচ্ছে টারশিয়ারি ফলিকল, আমরা ছবিতে দেখতে পাচ্ছি গ্র্যানুলোসা সেলের মাঝখানে অ্যান্ট্রাম বলে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, অ্যান্ট্রামের ভিতর লটস অফ ফ্লুইড চলে আসে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান্ট্রাম ফলিকলে। এবং এই অবস্থায় যখন তার ভিতর ফ্লুইড চলে আসে, একটা স্পেস ক্রিয়েট হয়, তখন তাকে বলা হয় টারশিয়ারি ফলিকল। সো প্রিমোডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টারশিয়ারি ফলিকল। নেক্সট ফলিকুলার সেল, গ্র্যানুলোসা সেল, জোনা পেলুসিডা, অ্যান্ট্রাম ফলিকল। আমরা কিন্তু লটস অফ টার্ম, নতুন নতুন টার্ম শিখলাম। এই প্রত্যেকটা সম্বন্ধে আপনাকে ক্লিন কাট কনসেপশন থাকতে হবে। এই প্রত্যেকটাই পরীক্ষায় আসে, এফসিপিএস পরীক্ষার গাইনি ফ্যাকাল্টির জন্য খুবই কমন, কনফিউশন হওয়াটা খুবই স্বাভাবিক। কোনটা প্রাইমারি ফলিকল, কোনটা জোনা প্যালুসিডা, গ্র্যানুলোসা সেল দেখতে কেমন, কী কাজ করে, সো এগুলো সম্বন্ধে কিন্তু আপনাকে ডিটেলস কনসেপশন থাকতে। এবং আমি বলবো যে গাইনি ফ্যাকাল্টিতে আপনারা যারা থাকবেন তারা অবশ্যই এই পোর্শনটা আপনাদের রেসপেক্টিভ গাইনির বই দত্ত থেকেও কিন্তু ম্যাচ করে পড়ে নিতে হবে। সো আমরা ডিটেলস জিজ্ঞেস করলাম, এবং আমরা যদি এখন এই ছবিটা দেখতে পাই, আমরা এখন দেখতে পাচ্ছি এখানকার টার্মগুলো কিন্তু আমরা বেশ কয়েকটা পরিচিত। যেমন একটু আগে আমরা দেখে আসলাম জোনা পেলুসিডা, আমি যেটা বলেছিলাম যে গ্র্যানুলোসা সেল এক ওয়ান টাইপ অফ গ্লাইকোপ্রোটিন তৈরি করে প্রাইমারি ওসাইটের চারপাশে। আমরা দেখতে পাচ্ছি যে রেড কালারের এটা, দ্যাট ইজ নোন অ্যাজ জোনা পেলুসিডা। এবং আমরা দেখতে পাচ্ছি ফলিকুলার অ্যান্ট্রাম, ফলিকুলার ভিতরে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার ভিতর ফ্লুইড চলে আসবে, সেটাকে বলা হয় ফলিকুলার অ্যান্ট্রাম। এবং যখন টারশিয়ারি ফলিকল লেভেলে চলে যায় তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যানুলোসা সেল দুটা লেয়ারে ডিভাইডেড হয়ে যাচ্ছে, একটাকে বলা হয় থিকা ইন্টারনা, একটাকে বলা হয় থিকা এক্সটার্না। আপনাদের সেটাই ছবিটা থাকবে আপনার জন্য। এই ছবির ডিসক্রিপশানটা খুবই ইম্পর্টেন্ট, ডিসক্রিপশানটা পড়লে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। নেক্সট অলরেডি আমরা ডিসকাস করে আসছি যে প্রিমোডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, অ্যান্ট্রাম ফলিকল, এই স্টেজেস অফ ওভারিয়ান ফলিকুলার ডেভেলপমেন্ট অর ফলিকুলোজেনেসিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেনলি ফর গাইনি ফ্যাকাল্টি। আর দিস ইজ অ্যানাদার ফিগার। এখানকার প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আপনাকে জানতে হবে, যেমন থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, গ্র্যানুলোসা সেল, অ্যান্ট্রাম ফলিকল, করোনার রেডিয়েটা, জোনা পেলুসিডা, কোমুলাস ওপুরাস, কোন জিনিসটা আসলে কি, কেন, কে, কিভাবে তৈরি করে, ডিটেলস। এবং এই যে
এতগুলো আমি কথা বললাম, এগুলো কিন্তু আপনার শিটে এগুলো প্রত্যেকটা কথাবার্তার লেখা আছে। সো আমরা যদি একটু কয়েকটা পয়েন্ট খেয়াল করি, যেগুলো আমরা বলেছিলাম যে ওজেনেসিস প্রসেসটা বিফোর বার্থে শুরু হয় এবং বিফোর বার্থে কিন্তু অ্যারেস্ট হয়, এবং অ্যারেস্ট হয় প্রাইমারি ও সাইটের প্রোফেজ 1-এ, এবং কোন স্টেজ? ডিপ্লোটেন্ট স্টেজ। এবং এই যে অ্যারেস্ট হলো, জিনিসটা কেন অ্যারেস্ট হয়? বিকজ অফ সাম সাবস্টেন্সেস দ্যাট ইজ নোন অ্যাজ ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর ফ্যাক্টর স্মল পেপটাইড সিক্রেটেড বাই দ্য ফলিকুলার সেল। ফলিকুলার সেল নিজেই যে জিনিসটা সিক্রেট করে OMI, এবং আলটিমেটলি সেটা অ্যারেস্ট হয়ে যায় আপ টু পিউবার্টি। এবং নিচে আপনি এরকম 4-5টা পয়েন্ট দেখতে পাবেন, যে এই যে আমরা ফলিকল বললাম, আর প্রিমোডিয়াল ফলিকল একটা ফিমেলে বিফোর বাড়তে থাকে 6 থেকে 8 লাখ, পরবর্তীতে সেটা 40,000-এ চলে আসে, এবং সারা জীবনে তার 500টা ফলিকল ওভুলেশন হয়। দিস নাম্বারস আর ইনফিনিটি স্টার ফর অল ফ্যাকাল্টি। খুবই খুবই কমন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কতগুলো ফলিকল থাকে, কতগুলো ফিমেলের পিউবার্টিতে আসে, কতগুলো ওভুলেশন হয়, প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে জানতে হবে। সেম অ্যাজ এগুলো ডিটেলস আপনার শিটে লেখা থাকবে, আপনি এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে গ্যানুলোসা সেল, জোনা পেলুসিডা, কোমুলাস, ওপুরাস, এই প্রত্যেকটা টার্মিনোলজি লাইক থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, এগুলো কিন্তু আপনার জন্য মাস্ট টু রিড। ওকে, সো আমরা এমব্রিওলজি শুরু করেছিলাম। আমরা কিন্তু অলরেডি আমাদের যে উদ্দেশ্য, দ্যাট ইজ ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, এর জন্য আমরা দুটো প্রসেস পড়ে ফেললাম। একটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, আর একটা ওজেনেসিস। এবং এই স্পার্মাটোজেনেসিস ওজেনেসিসের পর যে ঘটনাটা ঘটবে সেটাকে বলা হবে ফার্টিলাইজেশন। সো আপনার শিটে আপনি এরকম একটা পার্থক্যর বক্স দেখবেন, দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন স্পার্মাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস, দ্যাট ইজ অলসো ইনফিনিটি স্টার। ইউজুয়ালি আদার ফ্যাকাল্টি যারা গাইনি বাদ দিয়ে, তাদের এত ডিটেলস না পড়ে যদি এই পার্থক্য বক্সটা পড়েন, তাতে কিন্তু আপনার ম্যাক্সিমাম ইনফরমেশানগুলো পড়া হয়ে যাবে। সো অন্যান্য ফ্যাকাল্টির জন্য এটা মাস্ট, আর গাইনিরা অবশ্যই ওজেনেসিস প্রসেসটা আরও ডিটেলস পড়ে নেবেন। সো স্পার্মাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিসের পর যদি আমরা চাই, তাহলে যে প্রসেসটা আসবে দ্যাট ইজ ফার্টিলাইজেশন। সো ফার্টিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট, মিটিং অফ মেল অ্যান্ড ফিমেল জাম। মেইনলি আপনার লাগবে ফার্টিলাইজেশনটা কোথায় হয়? অ্যাম্পুলারি রিজন অফ দ্য ইউটেরাইন টিউব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাম্পুলারি রিজন অফ ইউটেরাইন টিউব। নেক্সট, এই ফার্টিলাইজেশনের ফেট অর রেজাল্ট, ফার্টিলাইজেশন হলে কী কী ঘটনা ঘটে, এখানে আপনার 1-2টা স্টার্ট দিয়ে এটা অবশ্যই রিডিং দিয়ে দেখবেন। এটাও মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু MCQ আকারে চলে আসে। বাট মোস্ট ইম্পর্টেন্ট, দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন, কীভাবে ফার্টিলাইজেশন হয়, দ্যাট ইজ ভেরি কমপ্লিকেটেড। মাঝে মাঝে বেশ কিছু সিঙ্গেল বেস্ট কোশ্চিন পরীক্ষায় চলে আসে। আমরা যদি একটু খেয়াল করি, দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন, আপনি হেডিংগুলো খেয়াল করেন। যেমন 1 নম্বর হেডিং দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট অফ স্পার্মাটোজোয়া, 2 নম্বরে দেখা যাচ্ছে ব্যারিয়ার পিনিট্রেশন, 3 নম্বরে দেখা যাচ্ছে ফিউশন অফ ওসাইট উইথ স্পার্ম সেল, প্রোনিউক্লিয়াস ফর্মেশন, DNA রেপ্লিকেশন, মাইটোটিক ডিভিশন। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই প্রসেস অফ ফার্টিলাইজেশনের টোটাল 5টা স্টেজ। সো কোন কোন জায়গা থেকে কীভাবে কোশ্চিন আসে, বা কী কী কোশ্চিন আসে, বা আপনি কী পড়বেন, আমি যদি একটা আউটলাইন দিতে যাই আপনাকে, খেয়াল করেন। এই ট্রান্সপোর্ট অফ স্পার্মটা আপনাকে পড়তে হবে। লাইক একবার ইজাকুলেশন করলে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে কতগুলো স্পার্ম যায়? প্রায় দেখা যাচ্ছে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম যায়। বাট সবগুলো স্পার্ম কি ফার্টিলাইজেশনের সাইটে পৌঁছাতে পারে? নট দ্যাট। এর ভিতর অনলি 300 থেকে 500 কিন্তু ফার্টিলাইজেশনের সাইট, দ্যাট ইজ অ্যাম্পুলারি রিজনে পৌঁছাতে পারে। এবং এই 300 থেকে 500টার ভিতর অনলি ওয়ান স্পার্ম ক্যান ফার্টিলাইজ অ্যান ওভাম। সো এতগুলো যাওয়ার পরও শুধুমাত্র একজনেরই ক্ষমতা আছে স্পার্মকে, ওভামকে ফার্টিলাইজ করার। সো কীভাবে এই ঘটনাটা ঘটে? এতগুলো যাওয়ার পর কেন শুধুমাত্র একজনই ঢুকতে পারে, বাকিগুলো কেন ঢুকতে পারে না? সো দ্যার ইজ এ প্রসেস নোন অ্যাজ ব্যারিয়ার পিনিট্রেশন। সো আমরা ব্যারিয়ার পিনিট্রেশনের এগেনস্টে 2টা হেডিং দেখতে পাচ্ছি। একটা নাম পিনিট্রেশন অফ কর্না রেডিয়েটা, পিনিট্রেশন অফ জোনা পেলুসিডা। সো মাঝে মাঝে FCPS একটা সিঙ্গেল বেস্ট পরীক্ষা আসে, যে হুইচ অফ দিস প্রসেস প্রিভেন্ট পলিস্পার্মিয়া, পিনিট্রেশন অফ কর্না রেডিয়েটা অর পিনিট্রেশন অফ জোনা পেলুসিডা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে মনে রাখতে হবে। পিনিট্রেশন অফ জোনা পেলুসিডা করার পর যে জোনার রিয়াকশান হয়, দ্যাট প্রিভেন্ট ফার্দার এন্ট্রি অফ স্পার্ম
So donor reaction is very much important, which is preventing our polyspermia. সো মাল্টিপল স্পাম পেনিট্রেশনটাকে কিন্তু এই রিয়াকশনটা প্রিভেন্ট করে। সো দ্যাট ইজ এ মাস্ট নোন ফর আস। নেক্সট যেগুলো আছে সেগুলো আপনি রিডিং দিলেই পারবেন, দ্যাজ আর নট সো ইম্পর্টেন্ট আই থিঙ্ক। সো এটা একটা অরিজিনাল সিটি স্ক্যান ফিগার শোয়িং অ্যান ওভাম অ্যান্ড মাল্টিপল স্পাম সারাউন্ডিং দ্য ওভাম। প্রায় 300 থেকে 500টাই জায়গা পর্যন্ত যেতে পারে, বাট অনলি ওয়ান sperm can fertilize an ovum at a time. ওকে, সো ফেট অফ ফার্টিলাইজেশন এটা আপনি একটু পড়ে নিন, এমসিকিউ আকারে মাঝে মাঝে পরীক্ষায় চলে আসতে পারে। সো ফার্টিলাইজেশনের পর আসলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। সো আমরা যদি এই ফিগারটা খেয়াল করি, আমরা খেয়াল করলাম আমরা ওভুলেশন পড়েছি, ওভুলেশনের পর দেখা যাচ্ছে ফার্টিলাইজেশনও পড়ে ফেললাম, দ্যাট ইজ নোন এজ এমপ্লয়ারি রিজনে হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা সেল থেকে দুইটা সেল, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটার পর যখন দেখা যাচ্ছে 16টা, সেই 16 সেল স্টেজকে বলা হয় মরুলা। মরুলার পরের স্টেজটার নাম আর্লি ব্লাস্টোসিস, নেক্সট স্টেজটার নাম লেট ব্লাস্টোসিস, এবং এই অবস্থাতেই ফার্স্ট উইকের মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইমপ্ল্যান্টেশন। সো দোজ আর দ্য ইভেন্টস অফ ফার্স্ট উইক। সো এরকম একটা ফিগার, এবং নিচের ঠিক তার পাশে আপনি এরকম একটা ফিগার আপনার শিটে দেখতে পাবেন। এই ফিগারটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ফিগারের ডেসক্রিপশনটা। সো ফার্স্ট উইকে কী কী ইভেন্ট হয়, ল্যাংম্যানের এই ডেসক্রিপশনটা যদি আমরা পড়ে ফেলি আমাদের জন্য মোর দেন এনাফ। সো এই ফিগারের ডেসক্রিপশনটা আপনি পড়ে নিন। আমরা অলরেডি ডিসকাস করলাম, যেমন মরুলা, ক্লিভেজ, 2 সেল, 8 সেল, 4 সেল স্টেজ, ইমপ্ল্যান্টেশন, এই প্রত্যেকটাই কিন্তু ফার্স্ট উইকের ঘটনা। সো আমরা দেখতে পাচ্ছি 2 সেল, 4 সেল, 8 সেল, এবং 8 সেলের পরে যে 16 সেল স্টেজটা হয় সেটাকে বলা হয় মরুলা, যেটা ফার্স্ট উইকের ইভেন্ট। সো হোয়াট আর দ্য ইভেন্টস অফ ফার্স্ট উইক, আপনার শিটে এগুলো ডিটেলস লিখে আছে, আপনি ফিগার সহ এগুলো পড়ে ফেলবেন। নেক্সট আমরা যদি এই ফ্লোচারটা খেয়াল করি, আমরা জানি একটা জাইগোট আমরা একটু আগে দেখে আসলাম মরুলার পরের স্টেজটার নাম ব্লাস্টোসিস। এই ব্লাস্টোসিস অবস্থাতেই আমাদের কিন্তু ইমপ্ল্যান্টেশন ঘটনাটা ঘটবে। ইমপ্ল্যান্টেশন ফার্স্ট উইকে হলেও ইউজুয়ালি কিন্তু 6 থেকে 9 দিন সময় লাগতে পারে। সো ইমপ্ল্যান্টেশন হওয়ার পর সেকেন্ড উইকে আমরা যদি যাই, খেয়াল করি যে এই ব্লাস্টোসিস দুটো সেল টাইপে ভাগ হয়, একটা হচ্ছে আউটার সেল মাস, একটা হচ্ছে ইনার সেল মাস। ইনার সেল মাস যেখান থেকে আমাদের মেইন ইমব্রায়ো আসবে সেটাকে বলা হয় ইমব্রায়োপোপার, এবং আউটার সেল মাসটাকে বলা হয় ট্রফোপ্লাস্ট। সো সেকেন্ড উইক সব কিছু দুইটা করে হবে। সো আমরা দেখলাম ব্লাস্টোসিস দুইটা লেয়ারে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ট্রফোপ্লাস্ট, একটা হচ্ছে ইমব্রায়োপ্লাস্ট, এবং ট্রফোপ্লাস্টটা দুইটা ভাগে হবে, একটার নাম সাইটোট্রফোপ্লাস্ট, একটার নাম সিনসাইটোট্রফোপ্লাস্ট। এবং যে ইনার সেল মাস যেটাকে আমরা বলি ইমব্রায়োপোপার, সেটা দুইটা লেয়ারে ভাগ হবে, একটা হচ্ছে এপিপ্লাস্ট আর একটা হচ্ছে হাইপোপ্লাস্ট। সো দুইটা জার্ম লেয়ার সেকেন্ড উইকে আসে, আমরা দেখলাম একটার নাম এপিপ্লাস্ট আর একটা হচ্ছে হাইপোপ্লাস্ট, একটা বাচ্চার বা ইমব্রায়োপোপারের দুইটা জার্ম লেয়ার। সো নর্মালি আমরা জানি আমাদের হিউম্যান বডিতে 3টা জার্ম লেয়ার, এক্টোডাম, মেসোডাম অ্যান্ড এন্ডোডাম, বাট আমরা সেকেন্ড উইকে দেখতে পাচ্ছি অনলি 2টা জার্ম লেয়ার, এপিপ্লাস্ট অ্যান্ড হাইপোপ্লাস্ট। সো এই যে 3টা জার্ম লেয়ার, এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম, এই অল 3 জার্ম লেয়ার্স কাম ফ্রম এপিপ্লাস্ট। হাইপোপ্লাস্ট থেকে কিন্তু কোনো হিউম্যান জার্ম লেয়ার আসে না। সো বি কেয়ারফুল, মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা চলে আসে, আপনাকে কনফিউজ করে দিবে এপিপ্লাস্ট না হাইপোপ্লাস্ট, কোনটা থেকে জার্ম লেয়ার আসে। সো এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম তিনটাই আসে এপিপ্লাস্ট থেকে। সো এই ফ্লোচারটা বেশ ইম্পর্টেন্ট, আমাদের ক্লিন কাট কনসেপশন দেয় কোন স্টেজের পর কী হচ্ছে। আমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। So again another figure from Langman. So there is a color contrast showing the green color and the blue color. So green color is the outer cell mass and the blue color is the inner cell mass or embryoblast. So we can see the green color, the trophoblast, which is divided into two parts, and is syncytotrophoblast and cytotrophoblast, which usually penetrate the uterine stroma, and ultimately this trophoblast will lead to placental formation. And we can see the blue part, that is embryoblast, which has divided into two parts. Already have discussed epiblast and hypoblast in the second week, and up to third week this epiblast will be converted into ectoderm, mesoderm and endoderm. So as usual যে ডেসক্রিপশনটা ছবির নিচে দেওয়া থাকবে সেটা কিন্তু আপনার জন্য মাস্ট। এছাড়াও আমরা গাইনির বইয়ের একটা ফিগার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ
আওয়ার ওয়াইজ ফার্টিলাইজেশনের ইভেন্টের ডিটেলস লেখা আছে। সো এগুলো ইউজুয়ালি গাইনি ফ্যাকাল্টির জন্য, গাইনি ফ্যাকাল্টিরা একদম আওয়ার সহ মুখস্থ করে ফেলবেন, অন্যান্য ফ্যাকাল্টির জন্য এগুলো লাগবে না। সো সেকেন্ড উইক অলরেডি আমরা পড়ে এসেছি, দুইটা কম্পোনেন্ট প্লাসেন্টা, দুইটা জার্ম লেয়ার, দুইটা ক্যাভিটি। সো সেকেন্ড উইকও আমরা এই ফিগারটা যদি খেয়াল করি দেখতেই পাচ্ছি সেকেন্ড উইকে সব কিছু দুইটা, ট্রফোপ্লাস্ট দুইটা, জার্ম লেয়ার দুইটা, ক্যাভিটি দুইটা। সো জাস্ট নামগুলো জানলেই চলবে। অ্যানাদার ফিগার, এই ছবিটা আমাদের আলটিমেটলি এই সেকেন্ড উইকের, এবং প্রত্যেকটা টার্ম এখানে আমরা অলরেডি পড়ে এসেছি। সো জাস্ট ইমপ্রেশনের জন্য আপনি দেখতে পারেন। অ্যান্ড অ্যানাদার ফিগার, দিস ফিগার, এটা আপনার শিটে থাকবে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা অলরেডি এটা আমি বলে এসেছি যে আমাদের ব্লাস্টোসিস্টের থেকে যে ইনার সেল মাস আসে, যার দুইটা লেয়ার, এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট, এবং আমাদের জন্য মেনলি ইম্পর্টেন্ট এপিব্লাস্ট, যে এপিব্লাস্ট থেকে অল দ্য থ্রি জার্ম লেয়ার্স আর ডিরাইভড। সো নেক্সট থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, থার্ড উইক ডেভেলপমেন্ট ফার্স্ট সেকেন্ডের পর এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি হয়। বিকজ আমরা যদি এই বক্সটা খেয়াল করি আপনার শিটে, সো দেখতেই পাচ্ছেন এখানে ফর্মেশন অফ থ্রি জার্ম লেয়ার, ফর্মেশন অফ নোটোকর্ড, ফর্মেশন অফ বডি ক্যাভিটি, প্রিমিটিভ স্ট্রিক, ফর্মেশন অফ টার্সিয়ারি ভিলাই, লটস অফ ইম্পর্টেন্ট স্ট্রাকচার আর ফর্মড উইদিন দ্য থার্ড উইক। সো জাস্ট থার্ড উইকের ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আপনার মাঝে মাঝে এমসিকিউ আকারে পরীক্ষায় চলে আসতে পারে। সো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক প্রত্যেকটা জায়গাতে কোনটায় কী ইভেন্ট হয়, কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি হয়, এগুলো কিন্তু আপনাকে একটা সাউন্ড নলেজ ডেভেলপ করে নিতে হবে। নেক্সট একটা টপিক আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ডেসিডুয়া। ডেসিডুয়া ইজ নাথিং বাট দ্য এন্ডোমেট্রিয়াম অফ এ প্রেগনেন্ট ইউটেরাস। সো ইউটেরাসে যে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা থাকে ডিউরিং প্রেগনেন্সিতে, এখানে বেশ কিছু চেঞ্জেস হয়, যেটা চেঞ্জেস হওয়ার কারণে যে নতুন এন্ডোমেট্রিয়াম তৈরি হয় সেটাকেই বলা হয় ডেসিডুয়া। সো এই ডেসিডুয়ার থেকে জাস্ট ডেসিডুয়ার কয়টা লেয়ার, কোন লেয়ারে কী কাজ, এটুকু জানলে আমাদের জন্য হয়ে যাবে। ইজিলি এগুলো গাইনি ফ্যাকাল্টিতে বেশি আসে। সো আমরা ফিগারটা দেখতে পাচ্ছি তিনটা লেয়ার, কম্প্যাক্ট, স্পঞ্জি অ্যান্ড বেজাল। সো লেয়ার, কোন লেয়ার কী কাজ করে, এগুলো আপনি একটু দেখে নেবেন। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটা অবশ্য সব ফ্যাকাল্টিতেই কম বেশি আসে, দ্যাট ইজ প্লাসেন্টা। সো প্লাসেন্টার জন্য খুবই ইম্পর্টেন্ট ওয়ান টাইপ অফ ইনফিনিটি স্টার, দ্যাট ইজ প্লাসেন্টা সাইট। So anterior or posterior wall of the body of the uterus near fundus. Next, a shape, surface, length, weight, fetal and maternal যে proportion এগুলো লেখা আছে, এগুলো জাস্ট রিডিং দিয়ে রাখবেন তাহলেই চলবে। নেক্সট দুইটা জোন, ডেভেলপমেন্ট, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডেভেলপমেন্ট মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। দুইটা জোন, কোন জোন হরমোন হয়, কোন জোন গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, বেশ ইম্পর্টেন্ট। এগুলো জায়গায় আপনি স্টার্ট দিয়ে মুখস্থ করে ফেলবেন। প্লাসেন্টাল ফাংশন, আই থিঙ্ক এটা জাস্ট রিডিং দিলেই হবে। যদি এন্ডোক্রাইনের একটা কোশ্চেন খুবই কমন, হোয়াট আর দ্য হরমোন দ্যাট আর প্রডিউসড বাই প্লাসেন্টা। সো প্লাসেন্টা কী কী হরমোন তৈরি করে, এটা কিন্তু very very important and most important, most commonly asked question in exam, that is placental barrier. সো আমরা ফিগারটা দেখতে পাচ্ছি যে প্লাসেন্টার টোটাল 4টা ব্যারিয়ার থাকে, যদিও পরবর্তীতে ডিউরিং 4 মান্থ এটা কনভার্টেড হয়ে 2টা লেয়ারে হয়ে যায়। সো দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, আমাদের মেইন লাগবে প্রথমে যে 4টা লেয়ার। সো 4টা লেয়ার কী কী, ছবিতে দেখা যাচ্ছে সিনসাইটোট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট, কানেকটিভ টিস্যু অ্যান্ড ম্যাটার্নাল এন্ডোথেলিয়াম। So the 4 layer will form placental barrier from fetal side to maternal side. Sequentially যে 4টা লেয়ার দেখা যাচ্ছে, that is very very important for all faculties. So placental barrier, infinity star. So placental barrier already have discussed. Okay, so like এই প্যাটার্নের কিন্তু কোশ্চিন আসে during later stage. Placental membrane consist of, এটা গাইনিতে লাস্ট ইয়ারে পরীক্ষায় কিন্তু এসেছে। সো আমরা যদি একটু মুভ করি, ফিটাল মেমব্রেন। সো দেয়ার আর লটস অফ স্ট্রাকচার দ্যাট উইল আলটিমেটলি ডেভেলপড ডিউরিং দ্য লেটার পিরিয়ড অফ দ্য ডেভেলপমেন্ট, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অনওয়ার্ড। সো অ্যামং দিস মেইনলি দ্য ফিটাল মেমব্রেন আর অ্যামনিয়ন অ্যান্ড কোরিয়ন, এই দুটাকে কিন্তু আসলে ফিটাল মেমব্রেন বলা হয়। বাকিগুলো আসলে কিন্তু ফিটাল মেমব্রেন না, লাইক প্লাসেন্টা, ইয়ক স্যাক, আম্বিলিকাল কর্ড, অ্যালান্ট্রয়েজ, ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, এগুলোকে ফিটাল মেমব্রেনের পার্ট হিসেবে বলা হয় না। মেনলি ফিটাল পেট সাপোর্টিং স্ট্রাকচার আমরা বলতে পারি, বাট ফিটাল মেমব্রেন যদি কখনো পরীক্ষায় আসে আমরা শুধু দুটোই উত্তর দিব, একটা হচ্ছে অ্যামনিয়ন আর একটাকে বলবো কোরিয়ন।
সো আমরা অ্যামনিওটিক ফ্লুইড, এটা গাইনি ফ্যাকাল্টির জন্য ইনফিনিটি স্টার, একদম ইনফিনিটি স্টার। বিশেষ করে গাইনি তত্ত্ব থেকে আপনাকে অ্যামনিওটিক ফ্লুইড এর ডিটেলস পড়ে নিতে হবে, আর বাকি সবাই আমরা জাস্ট শীটের এই অংশটা একটা স্টার দিয়ে রিডিং দিব, তাতে আমাদের জন্য হয়ে যাবে। সো অ্যামনিওটিক ফ্লুইড কতটুকু থাকে, পলিহাইড্রামিনাস অলিগোহাইড্রামিনাস আমরা কখন বলবো, এর সার্কুলেশন কীভাবে হয়, এর কালার, নর্মাল কালার কি, অ্যাবনর্মাল কী কী কালার আছে, আমরা কালার দেখে কী কী ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, এগুলো গাইনি ফ্যাকাল্টির জন্য ইনফিনিটি স্টার। সো অ্যামনিওটিক ফ্লুইড আপনারা কেউ গাইনি ফ্যাকাল্টি কেউ মিস করতে পারবেন না। সো নেক্সট টপিকটা আমরা যদি যাই, দ্যাট ইজ আম্বিলিক্যাল কর্ড। সো আম্বিলিক্যাল কর্ডটা আমরা যদি বলি, আম্বিলিক্যাল কর্ড এর লেন্থ হচ্ছে 2 to 120 সেন্টিমিটার। ইম্পর্টেন্ট হচ্ছে এর কন্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, সো কন্টেন্টটাই কিন্তু বেশ কয়েকটা স্টার দিয়ে রাখেন। সো কন্টেন্ট হচ্ছে ইয়ক স্যাক, পাইটোনিস্টেনাল ডাক্ট, অ্যালান্টোরিস, আম্বিলিক্যাল ব্লাড ভেসেল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2 আর্টারি অ্যান্ড 1 ভেইন, এটা আপনার পরীক্ষায় 2 ভেইন 1 আর্টারি করে দিবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। সো দিস ফিগার শোয়িং দ্য আম্বিলিক্যাল কর্ড। সো আমরা ছবিটা দেখলে আম্বিলিক্যাল কর্ডের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারি। সো নেক্সট দুইটা ছোট ছোট স্ট্রাকচারের নাম লেখা আছে, একটা নাম ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট আর একটার নাম অ্যালান্টোরিস। এগুলো জাস্ট একটা স্টার দিয়ে আপনি রিডিং দিয়ে রাখেন, নট সো ইম্পর্টেন্ট। নেক্সট very very important infinity star topic, that is fetal circulation. So very very important fetal circulation. So normal human circulation এর থেকে fetal circulation কিন্তু totally different. So here we can see a GIF file, this figure showing the normal fetal circulation. There is a placenta, from placenta there is umbilical artery and umbilical vein. So umbilical vein coming through placenta, passing through the liver to inferior vena cava, right atrium, এবং এখানে বেশ কিছু চেঞ্জেস হয় ফিটাল সার্কুলেশনে, সেটাই আমাদের জানতে হবে। সো আমরা যদি এই ফিগারটা দেখি, আপনার শিটে দেওয়া থাকবে, দ্যাট ফিগার ইজ ইনফিনিটি স্টার। সো ফিটাল সার্কুলেশনে কী সমস্যা হয় খেয়াল করে দেখেন, মেনলি 3টা জায়গায় চেঞ্জেস হয়। প্লাসেন্টা থেকে আমরা দেখতে পাচ্ছি আম্বিলিক্যাল ভেইন হয়ে বাচ্চার কাছে অক্সিজেনেটেড ব্লাড আসতেছে, এবং এই আম্বিলিক্যাল ভেইন হয়ে এই ব্লাডটা লিভারে যাওয়ার কথা ছিল, বাট লিভারকে বাইপাস করে ভায়া ডাক্টাস ভেনোসাস সরাসরি সে চলে যায় ইনফিরিয়র ভেনা কাভা। সো ফার্স্ট অর্গান দ্যাট হ্যাভস টু বি বাইপাস ইজ আওয়ার লিভার থ্রু ডাক্টাস ভেনোসাস। আম্বিলিক্যাল ভেইন হয়ে ডাক্টাস ভেনোসাস থেকে আমরা সরাসরি ইনফিরিয়র ভেনা কাভায় চলে যাচ্ছি। সো ইনফিরিয়র ভেনা কাভা আমরা জানি অ্যাজ ইউজুয়াল রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে, রাইট অ্যাট্রিয়াম থেকে আমরা জানি ব্লাড যাবে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্কস হয়ে লাংসে, বাট সেকেন্ড যে অর্গানটাকে আমাকে বাইপাস করতে হবে দ্যাট ইজ লাং, কারণ বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় লাংটা স্টিফ থাকে এবং বাচ্চাটা একটা ফ্লুইড ক্যাভিটির ভিতরে থাকে, এখানে লাংয়ের কোনো ফাংশনই নেই, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। সো ব্লাডটা যখন রাইট অ্যাট্রিয়ামে থাকবে, সো এই পাথওয়েটা ইউজ না করে সে সরাসরি রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে থ্রু ফোরামেন ওভালি। সো ফার্স্ট আমরা বাইপাস করলাম ডাক্টাস ভেনোসাস, সেকেন্ড যে আমরা বাইপাস করলাম সেটার নাম হলো ফোরামেন ওভালি। সো আমি যদি লেফট অ্যাট্রিয়ামে যেতে পারি, দেন লেফট অ্যাট্রিয়াম হয়ে আর্চ অফ অ্যাওর্টা হয়ে কিন্তু আমি সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে আসতে পারবো। সো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, বাট এখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে যায়, রাইট অ্যাট্রিয়াম থেকে ফোরামেন ওভালিতে 70% মতো ব্লাড লেফট অ্যাট্রিয়ামে গেল, 30% ব্লাড কিন্তু লেফট ভেন্ট্রিকলে চলেই আসে। সো লেফট ভেন্ট্রিকলে আসলে সেটা পালমোনারি ট্রাঙ্ক হবে, পালমোনারি ট্রাঙ্ক থেকে সেটা লাংসে যাবে এবং লাংস থেকে সেটা পালমোনারি আর্টারি হয়ে চলে আসবে, বাট আমরা তো লাংসে ব্লাড দিব না। সো দ্যাটস ওয়াই পালমোনারি ট্রাঙ্কে যখন ব্লাডটা আসবে আমরা সেটাকে লাংসে না পাঠিয়ে সরাসরি ডাক্টাস আর্টারিওসাস হয়ে আর্চ অফ অ্যাওর্টা হয়ে গোটা বডিতে রিসার্কুলেট করব। সো থার্ড বাইপাস চ্যানেল যেটা, সেটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক টু ডাক্টাস আর্টারিওসাস টু অ্যাওর্টা বাইপাসিং আওয়ার লাং। সো দেয়ার ইজ এগেইন, আমি যদি সাম আপ করি, আমাদের কিন্তু 3টা বাইপাস, 2টা অর্গান 2টা হচ্ছে লিভার অ্যান্ড লাং। লিভারকে বাইপাস করার জন্য একটা ডাক্টাস আর্টারিওসাস, লাংকে বাইপাস করার জন্য 2টা, একটা হচ্ছে ফোরামেনা ওভালি অ্যান্ড ডাক্টাস arteriosus. So that is the basic difference between normal human circulation and fetal circulation. So এই fetal circulation থেকে আপনাকে কি কি জিনিস পড়তে হবে? Number 1, this figure is infinity star.
সো ফিগারটার নিচে আমরা 5টা জায়গা দেখতে পাচ্ছি, অত ফিগারের উপরেও আমরা যদি খেয়াল করি এখানে 5টা জায়গা লেবেলিং করা আছে। দ্যাট ইজ নাম্বার 1 লিভার, নাম্বার 2 দ্যাট ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম, আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3 লেফট অ্যাট্রিয়াম, ইনফিরিয়র ভেনা ক্যাভা, left atrium, right atrium, and number 5 is the entrance of ductus arteriosus to descending aorta. So those are the 5 atypical site within the fetal circulation where the oxygenated blood is mixed up with deoxygenated blood. That is very important. Those are the 5 site যেখানে অক্সিজেন ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্সচার আর মিক্স আপ হয়, যেটা কিন্তু নর্মাল অ্যাডাল্ট সার্কুলেশনে হয় না। সো এটা ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে ফিটাল সার্কুলেশনের এই অ্যাটিপিক্যাল 5টা সাইটের নাম। সো এই ফিগারটা ইনফিনিটি স্টার, অথবা আপনি এইখানেও দেখতে পাবেন এই কথাগুলো লেখা আছে পার্সেন্টেজ আকারে। সো স্বাভাবিকভাবে একটা বাচ্চা যখন জন্ম হয়ে নিবে, যে এই যে আমরা এতগুলো চেঞ্জেস করলাম, যেখানে অক্সিজেন ডিঅক্সিজেনেটেড হচ্ছে, যেখানে এরকমভাবে ফ্লো চার্টটা খেয়াল করলাম, যেখানে অনেকগুলো চেঞ্জেস হচ্ছে, সো অ্যাডাল্টে কিন্তু এই একটাও থাকবে না। সো এই প্রত্যেকটাই ক্লোজ হয়ে যাবে। সো ক্লোজার অফ আম্বিলিকাল আর্টারি, ক্লোজার অফ ফোরামেনা ওভালি, ডাক্টাস আর্টেরিওসাস, ডাক্টাস ভেনোসাস, চেঞ্জেস অকার্স অ্যাট দ্য বার্থ। পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট এই যে ক্লোজগুলো হবে, ক্লোজগুলো কখন হবে, ক্লোজগুলো কি জন্মের সাথে সাথেই হবে, নাকি এটা হতে 2 থেকে 3 মাস সময় লাগে, নাকি কয়েক সপ্তাহ সময় লাগে, এখান থেকে পরীক্ষায় ইনভ্যারিয়েবলি কোশ্চিন চলে আসে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি একটু স্লাইডটা খেয়াল করি, দেখা যাচ্ছে এই স্লাইডে লেখা আছে ক্লোজার অফ আম্বিলিকাল আর্টারি, পরের দিকে আপনি দেখছেন যে ক্লোজার অফ আম্বিলিকাল ভেইন অ্যান্ড ডাক্টাস ভেনোসাস, ঠিক তারপরেই দেখবেন ক্লোজার অফ ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস, তারপরে দেখবেন ক্লোজার অফ ফোরামেন ওভালি। সো প্রত্যেকটা ফোরামেন আলটিমেটলি ক্লোজ হবে। সো জাস্ট আমি একটু যদি সাম আপ করি, আপনি খেয়াল করবেন প্রত্যেকটা ক্লোজার 2টা ভাবে হতে পারে, একটা হচ্ছে ফাংশনাল আর একটা হচ্ছে অ্যানাটমিক্যাল। সো ফাংশনাল, জন্মের সাথে সাথেই প্রত্যেকটা জায়গার যতগুলো অ্যাবনর্মাল ওপেনিং ফিটাল সার্কুলেশনে ছিল, ফাংশনালি সবগুলোই কিন্তু ক্লোজ হয়ে যায়। আর অ্যানাটমিক্যাল, প্রত্যেকটা জিনিস ক্লোজ হতে প্রায় 2 to 3 মান্থ সময় লাগে। সো জিনিসটা কিন্তু খুব সহজ হয়ে গেল আমাদের জন্য, যে প্রত্যেকটা রেমনেন্ট, প্রত্যেকটা পার্ট ফাংশনালি উইদিন বার্থের প্রথম দিনের মধ্যেই 12 আওয়ার টু 16 আওয়ার ফাংশনালি ক্লোজ হবে, বাট অ্যানাটমিক্যালি প্রত্যেকটা স্ট্রাকচারই কম বেশি ক্লোজ হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। সো খুবই সহজ, বাট অ্যাজ ইউজুয়াল সব কিছু সহজের ভিতরে একটা এক্সেপশন থাকে। এই যে আমি বললাম যে ফাংশনাল ক্লোজ সবগুলো ফোরামেনই উইদিন ডেজ জন্মের পরপরই হয়ে যায়, বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, অ্যান্ড দিস এক্সেপশন ইজ আওয়ার ফোরামেন ওভালি। ফোরামেন ওভালি যেটা ফাংশনালি ক্লোজ হতেই 3 মাস সময় লাগে, এবং অ্যানাটমিক্যাল ক্লোজ হতে প্রায় 1 বছর পর্যন্ত সময় লাগে। সো এই জায়গাটা কিন্তু অন্যান্য থেকে ব্যতিক্রম। সো এইটা আপনি একটু এক্সট্রা করে পড়ে নিন, বাকিগুলো খুবই সহজ। আমি যে ফর্মুলা বললাম ওই ফর্মুলাটা মাথায় রাখলে আপনি ক্লোজারগুলো পড়ে ফেলতে পারবেন। সো ক্লোজার, এবং ক্লোজারের পর যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই ক্লোজারের পর প্রত্যেকটা রেমনেন্ট ক্রিয়েট হয়। যেমন বিফোর বার্থ আম্বিলিকাল আর্টারি ছিল একটা বাচ্চার, সেটা পরবর্তীতে হয়ে যায় মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। বি কেয়ারফুল, দিট ইজ নট মিডিয়ান, ইট ইজ মিডিয়াল। অথবা আম্বিলিকাল ভেইন আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়ে যায় লিগামেন্টাম টেরেস হেপাটিস। ডাক্টাস ভেনোসাস আমরা দেখে এসেছিলাম লিভারে, সেটার নাম হয়ে যায় লিগামেন্টাম ভেনোসাম। ডাক্টাস আর্টেরিওসাস আমরা দেখে এসেছিলাম হার্টে, সেটার নাম হয়ে যায় লিগামেন্টাম আর্টেরিওসাম। সো প্রত্যেকটা জায়গায় চেঞ্জেস হয়। সো এই চেঞ্জেসগুলো কিন্তু পরীক্ষা ইনফ্রিকুয়েন্টলি চলে আসে। সো এই জায়গাটা ইনফিনিটি স্টার। সো লটস অফ টপিক আমরা ফিটাল সার্কুলেশন থেকে দেখলাম। ফিটাল সার্কুলেশন থেকে কিন্তু অনেকগুলো কোশ্চিন, অনেকগুলো টপিক পরীক্ষা আসার মতো। সো মোটামুটি বেসিক এমব্রায়োলজির এই জায়গাগুলোই। এমব্রায়োলজির আমরা যদি সেকেন্ড হাফটায় যাই, দ্যাট ইজ জার্ম লেয়ার ডেরিভেটিভস, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিন কাট কনসেপশন থাকতে হবে। এন্ট্রান্স পরীক্ষায় কিন্তু জার্ম লেয়ার ডেরিভেটিভস থেকে লটস অফ কোশ্চিন আসে। সো আমরা মেনলি 3টা জার্ম লেয়ার দেখবো, এক্টোডাম, মেসোডাম অ্যান্ড এন্ডোডাম। সো আমরা যদি খেয়াল করি, লাইক আমরা শুরু করব পড়া এক্টোডাম দিয়ে। আপনি বক্সটা মাথায় অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু পড়াটা অনেক ইজি হয়ে যাবে। সো এক্টোডামটা আপনি যদি খেয়াল করেন, দেখতেই পাচ্ছেন যে এখানে সারফেস এক্টোডাম এবং নিউরো এক্টোডাম, 2টা এক্টোডাম দেখা যাচ্ছে, সারফেস এক্টোডাম অ্যান্ড নিউরো এক্টোডাম।
এবং নিউরোএক্টোডামকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, নিউরাল টিউব অ্যান্ড নিউরাল ক্রেস্ট। সো আমরা যদি এক্টোডামটা পড়া শুরু করি, এক্টোডামের ফার্স্টে আমরা দেখে আসলাম সারফেস এক্টোডাম। সো সারফেস এক্টোডাম স্বাভাবিকভাবেই হিউম্যান বডির সবচেয়ে বাহিরের সারফেসটা চলে আসবে, দ্যাট ইজ স্কিন। স্কিন ছাড়াও যে বিশাল লিস্ট এখানে দেখা যাচ্ছে, সেগুলোকে আমরা একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, দ্যাট ইজ ন্যাচারাল অরিফিসেস। আপনি এই বক্সটা যদি পড়া শুরু করেন, খেয়াল করবেন স্কিনের পরে লিখে আছে লিপ, চিক, গাম, ফ্লোর অফ দ্য মাউথ, প্যালেট। এগুলো কিন্তু আমরা ডিনোট করতে পারি আমাদের ওরাল ক্যাভিটি দিয়ে। তারপরে খেয়াল করেন নেজাল ক্যাভিটি, নাক, তারপরে লোয়ার পার্ট অফ অ্যানাল ক্যানেল, বিলো দ্য টিকনেট লাইন, তারপরে টার্মিনাল পার্ট অফ ইউরেথ্রা। সো অ্যানাল ক্যানেল বলেন, ইউরেথ্রা বলেন, অথবা তারপরে দেখবেন টিম্পেনিক মেমব্রেন, নেজোল্যাক্রিমাল ডাক্ট, কনজাংটিভা মানে আপনার চোখ, কান, নাক, মুখ, অ্যানাল ক্যানেল, ইউরেথ্রা প্রত্যেকটাই কিন্তু কম বেশি ন্যাচারাল অরিফিস। সো আমরা সারফেস এক্টোডামের ডেরিভেটিভস খুব ইজিলি মনে রাখতে পারি যে স্কিন অ্যান্ড অল দ্য ন্যাচারাল অরিফিসেস, প্রত্যেকটা ন্যাচারাল অরিফিসের একটা পোর্শন কিন্তু সারফেস এক্টোডাম থেকে আসে। এর বাহিরেও স্কিনের বেশ কিছু সাবস্টেন্স যেমন সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, স্বাভাবিকভাবে এগুলো আসবে। বাট ব্যতিক্রম আপনাকে এক্সট্রা করে মনে রাখতে হবে ম্যামারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এই তিনটা ভালো করে মার্ক করে রাখেন, ম্যামারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। সো সারফেস এক্টোডামের ডেরিভেটিভ যদি আমি আরেকবার সাম আপ করি, স্কিন, অল দ্য ন্যাচারাল অরিফিসেস, স্কিন গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, অ্যান্ড এক্সেপশনাল আর ম্যামারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এভাবে কিন্তু আমরা সারফেস এক্টোডামটাকে মনে রাখতে পারি। এবং আমরা এক্টোডাম পড়তে যাচ্ছিলাম, এক্টোডামের ভিতরে আমরা বলে আসলাম যে সারফেস এক্টোডাম, আর একটা 2 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন নিউরো এক্টোডাম। সো নিউরো এক্টোডামের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে নিউরাল টিউব, যেটা সেইভাবে পরীক্ষায় আসে না। সো নিউরাল টিউবটা আপনি একটা স্টার্ট দেখে নেবেন, আপনার জন্য পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিউরাল ক্রেস্ট, নিউরাল ক্রেস্ট ইনফিনিটি স্টার। সো নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস মনে রাখার দ্বারা লটস অফ নেমোনিক্স, অনেকগুলো সূত্র আছে। আমরা যেটা কমনলি প্র্যাকটিস করি হচ্ছে SOMC প্লাস গ্যাংলিয়া। সো আপনি দেখতেই পাচ্ছেন আমরা যদি ওয়ার্ডগুলো মনে রাখি তাহলে কিন্তু হয়ে যায়। যেমন আমি আপনার সাথে একটু যদি প্র্যাকটিস করি, একটা ওয়ার্ড আমি লিখেছি নিচে গ্যাংলিয়া। সো খেয়াল করেন হিউম্যান বডির যতগুলো গ্যাংলিয়া আছে, সার্ভাইকাল গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া, প্যারাটিক গ্যাংলিয়া, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, প্রত্যেকটা গ্যাংলিয়া কিন্তু ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। আর বাকিগুলো আমরা জাস্ট এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারি, SOMC, লাইক S ফর সোয়ান সেল, O ফর ওডন্টোপ্লাস্ট, M ফর মেলানোসাইট, C ফর সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড, অথবা M দিয়ে মেডুলা, M দিয়ে মেনিনজেস, লেপ্টোমেনিনজেস, C দিয়ে কানেকটিভ টিস্যু অফ ফেস, অথবা আমি যদি খেয়াল করি S দিয়ে স্মুথ মাসল, অথবা C দিয়ে কোনো ট্রাঙ্কাল সেপ্টাম অফ হার্ট। সো দেখতেই পাচ্ছেন এই বক্সের যে 14টা বা 15টা পয়েন্ট রয়েছে, সেই 14টা-15টা পয়েন্টই কিন্তু আমরা খুব ইজিলি ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারি। সো আপনি এটা ট্রাই করতে পারেন। আর এর বাহিরে অনেকগুলো মেমোনিক্স আছে, মনে রাখার অনেক টেকনিক আছে, ইউ ক্যান ফলো এনিথিং, বাট দিন শেষে এটা আপনাকে মনে রাখাটাই ইম্পর্টেন্ট। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউরাল ক্রেস্ট। সো আমরা যদি এক্টোডামটা পড়ে ফেলি, এক্টোডাম পড়ে ফেললাম আমরা, এক্টোডামের পর আমরা দেখতে পাচ্ছি এখানে মেসোডাম আর এটা আছে এন্ডোডাম। সো আমরা যদি প্রসিড করি মেসোডার্মে, সো মেসোডার্মের প্যারাক্সিয়াল মেসোডাম, এটা একটা স্টার্ট দিয়ে আপনি রিডিং দিয়ে নেবেন। আপনাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডাম, বিশেষ করে মেজোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রিক ডাক্ট ইনফিনিটি স্টার। সো মেজোনেফ্রিক ডাক্ট, যার আরেকটার নাম উলভেরিয়ান ডাক্ট। সো এইখান থেকে মেইনলি আসলে কি আসে, মেল জেনিটাল সিস্টেম আসে। সো খেয়াল করে দেখেন মেল জেনিটাল সিস্টেমের এপিডিডাইমিস, ডাক্ট অফ এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল ইজাকুলেটরি ডাক্ট, পোস্টেড অ্যান্ড পার্ট অফ পোস্টেটিক ইউরেথ্রা, all out those comes from মেজোনেফ্রিক ডাক্ট। সো মেল জেনিটালে সব কিছু আসবে এক্সেপ্ট টেস্টিস, টেস্টিসটাই আসবে না। সো খুব সহজ এই বক্সটা মনে রাখা, অল মেল জেনিটাল সিস্টেম এক্সেপ্ট টেস্টিস। এবং ফিমেলে বেশ কিছু অ্যাবনর্মাল স্ট্রাকচার চলে আসে, যেমন ইপোফোরন, প্যারাফোরন অর রেমনেন্ট। এর বাইরে যেটা ইম্পর্টেন্ট, বোথ সেক্সে আমাদের কিডনির একটা সার্টেন পোর্শন চলে আসে, কিডনির কালেক্টিং ডাক্ট, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, তারপর রেনাল পেলভিস থেকে শুরু করে ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডারের ট্রাইগন পর্যন্ত। সো খেয়াল করেন কিডনির কোথা থেকে শুরু করলাম আমরা, কালেক্টিং ডাক্ট,
minor calyx, major calyx, renal pelvis, then ureter up to trigon of urinary ব্লাডার পর্যন্ত। সো কিডনির এই সার্টেন পোর্শনটা বোথ সেক্সে, মেল হন ফিমেল হন, আসবে উলভেরিয়ান ডাক্ট থেকে। সো খুব সহজ, আমরা যদি উলভেরিয়ান ডাক্টটা আরেকটু সামারাইজ করি, আমরা বলতেই পারি অল মেল জেনিটাল সিস্টেম এক্সেপ্ট টেস্টিস, এবং কিডনির একটা সার্টেন পোর্শন কালেক্টিং ডাক্ট থেকে আপ টু ইউরিনারি ব্লাডারের ট্রায়াগন পর্যন্ত ইন বোথ সেক্স। দোজ আর দ্য ডেরিভেটিভস অফ উলভেরিয়ান ডাক্ট। Or you can go through this figure. This figure is very, very, very important on type of infinity star figure. এটা আপনাকে কিডনির কালেক্টিং পার্ট, এক্সক্রিটরি পার্টের ডেভেলপমেন্ট খুব ইজিলি শোন করে ফেলবে। ডিসক্রিপশন সহ ছবিটা স্টার দিয়ে রাখেন। নেক্সট আমরা যদি পড়তে চাই ফেট অফ প্যারামেজনেফ্রিক ডাক্ট আর মুলারিয়ান ডাক্ট, আমরা যদি এই ছবিটাও খেয়াল করেন, মেজোনেফ্রিক ডাক্ট আমরা একটু আগে পড়লাম যেখান থেকে মেল জেনিটাল সিস্টেম এসেছে, আর প্যারামেজোনেফ্রিক যেখান থেকে আমাদের ফিমেল জেনিটাল সিস্টেম আসবে। সো প্যারামেজোনেফ্রিক ডাক্টের যদি আমরা ফুল ডেভেলপমেন্ট দেখি, দেখা যাচ্ছে এখান থেকে আসে ইউটেরাস, ভ্যাজাইনার আপার পোর্শন, অ্যান্ড দিস ওয়ান ইজ ফেলোপিয়ান টিউব। সো এই ছবির রেড পোর্শনগুলো ফেলোপিয়ান টিউব, ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনার আপার পোর্শন, এগুলো আসে প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে। তাহলে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের কোন জিনিসটা আসলো না? ফিলোপিয়ান টিউবের মাথায় আমাদের আছে ওভারি, এটা কিন্তু প্যারামেজোনেফ্রিক থেকে আসে না। অথবা ভ্যাজাইনার লোয়ার পোর্শন, এটা কিন্তু প্যারামেজোনেফ্রিক থেকে আসে না। সো প্যারামেজোনেফ্রিক থেকে আসলো কি? ফিলোপিয়ান টিউব, ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনার আপার পোর্শন। আসলো না কি? ওভারি অ্যান্ড ভ্যাজাইনার লোয়ার পোর্শন। সো ফিমেল জেনিটাল ট্র্যাক্টের ডেভেলপমেন্ট এটুকু জানলেই মোটামুটি চলবে। বাট আপনারা যারা, এগেন আমি বলে রাখছি, গাইনি ফ্যাকাল্টি, আপনাদের জন্য কিন্তু আরও ডিপ লেভেলে পড়ে ফেলতে হবে এগুলো। ওকে, সো দ্যার ইজ এন ফিগার, এটা আপনি একটু দেখে নিতে পারেন, মেনলি গাইনি ফ্যাকাল্টি, এটা দত্ত বই থেকে নেয়া। সো কী কী ঘটনা ঘটে গাইনি ফ্যাকাল্টি, এগুলো একটু দেখে নিন। সো ডেভেলপমেন্ট অফ গোনাড আমরা খেয়াল করলাম, আমরা দুটো একটু ডাক্ট পড়ে আসলাম একটু আগে, খেয়াল করে দেখেন। একটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, ইনফিনিটি স্টার দিয়ে আমরা পড়ে এসেছি, আর একটা কিন্তু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে, এটা আমরা পড়ে এসেছি। সো দুইটা জেনিটাল ডাক্ট থেকে আমরা যে জেনিটাল সিস্টেম পড়লাম, খেয়াল করে দেখেন দুইটা জেনিটাল সিস্টেমে কিন্তু তার গোনাড ডেভেলপড হয় নাই। মেজোনেফ্রিক ডাক্ট থেকে সব মেল আসছে এক্সেপ্ট টেস্টিস, প্যারামেজোনেফ্রিক থেকে ফিমেলের সবগুলো চলে আসছে এক্সেপ্ট ওভারি। সো এই যে টেস্টিস অ্যান্ড ওভারি যেটা আমাদের গোনাড, সেটা আসলে কোত্থেকে ডেভেলপ করে? এই টেস্টিস অ্যান্ড গোনাডটা ডেভেলপ করে জেনিটাল রিজ বলে একটা জায়গা। এই জেনিটাল রিজের দুইটা পার্ট, একটা হচ্ছে কর্টেক্স অ্যান্ড আরেকটা হচ্ছে মেডুলা। এই মেডুলা থেকে টেস্টিস হয় এবং জেনিটাল রিজের কর্টেক্স থেকে ওভারি হয়। সো ডেভেলপমেন্ট অফ গোনাড ভেরি ইম্পর্টেন্ট, অথবা ডেভেলপমেন্ট অফ ওভারি আপনার শিটে আরও ডিটেলস লেখা থাকবে। সো এই ডেভেলপমেন্ট অফ গোনাডটাকে আপনার বেশ কিছু কয়েকটা স্টার দিয়ে রাখেন। এর বাহিরে আপনি খেয়াল করবেন আপনার শিটে এরকম একটা কম্প্যারিজম বক্স লেখা থাকবে যে মেল ফিমেলে কোন কোন স্ট্রাকচারটা হোমোলগাস। সো আপনি যদি খেয়াল করেন, কয়েকটা জিনিস না পড়লেই না, এগুলো পরীক্ষা আসে। যেমন মেলে যেটা স্ক্রোটাম, ফিমেলে সেটা ল্যাবিয়া মেজোরা। মেলে যেটা ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ পেনিস, সেটা ফিমেলের ক্ষেত্রে ল্যাবিয়া মাইনোরা। মেলে যেটা পেনিস, ফিমেলের ক্ষেত্রে সেটা ক্লাইটোরিস। বাকি অংশটা লাগবে না, আপনি ঠিক তার পরে চলে আসেন, এটা আসবে মেলের ক্ষেত্রে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, ফিমেলের ক্ষেত্রে বার্থোলিন গ্ল্যান্ড। মেলের ক্ষেত্রে পোস্টেটিক ইউট্রিকল, ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনা। এরপর সরাসরি আপনি একদম নিচের দিকে চলে আসেন, ফিমেলের ক্ষেত্রে হাইমেন, মেলের ক্ষেত্রে সেটার নাম কলিকুলাস স্যামাইনালিস। সো এরকম বেশ কিছু স্ট্রাকচার মেল ফিমেলে হোমোলগাস। বিশেষ করে আমি যে কটা স্ট্রাকচার আপনার এখানে মার্ক করে ফেললাম, এই কটা আপনার জন্য মাস্ট টু নো। এই কটা কিন্তু পরীক্ষায় একদমই মিস করা যাবে না। সো ডেভেলপমেন্ট অফ ওভারি আমরা দেখেছি, ডেভেলপমেন্ট অফ গোনাড দেখলাম, হোমোলগাস স্ট্রাকচার দেখলাম। আমরা যদি ফার্দার প্রসিড করতে যাই, আমরা দেখব ল্যাটারাল প্লেট মেসোডাম, এটা সেভাবে পরীক্ষা আসে না, এটা একটা স্টার দিয়ে আপনি রিডিং দিয়ে নেবেন। আমরা আগাবো এন্ডোডার্মে। সো এক্টোডার্ম পড়া শেষ, আমাদের মেসোডার্ম পড়া শেষ। আমরা যদি এখন এন্ডোডার্মে যাই, আমরা জানি ডেভেলপমেন্টালি এন্ডোডার্মের তিনটা পার্ট, ফোরগাট, মিডগাট, হাইনগাট। আমাদের পরীক্ষার মেইন ফোকাস থাকবে ফোরগাটে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ইনফিনিটি স্টার। সো ফোরগাটের ডেরিভেটিভসটা কিন্তু আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে নেবেন। সো দ্যার ইজ এন ফিগার, দিস ফিগার
এই ফিগারটা যদি আপনি খেয়াল করেন, ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ডের বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রসেস লিখে আছে। সো ফোরগার্ডের দিকে কিন্তু আপনার ফোকাসটা অবশ্যই থাকবে। সো দুইটা ফিগার দেওয়া আছে, এই দুইটার সাথে মিলাই আপনাকে ফোরগার্ডের ডেরিভেটিভসগুলো পড়ে নিতে হবে। সো অ্যানাদার ইম্পর্টেন্ট, মেনলি ফর সার্জারি অ্যান্ড গাইনি ফ্যাকাল্টি, খুবই ইম্পর্টেন্ট ক্লয়কা। ক্লয়কা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। সো একটু আগে আমরা যে এন্ডোডার্ম দেখে আসলাম, এই এন্ডোডার্মাল টিউবের লাস্টে যে ডাইলেটেড পোর্শনটা থাকে সেটাকেই বলা হয় ক্লয়কা। সো আমি যদি এইভাবে আপনার সাথে একটা ফিগার আঁকাই, এটা আমাদের এন্ডোডার্মাল টিউব যদি আমি বলি, এই এন্ডোডার্মাল টিউবের যে লাস্ট পোর্শনটা আমি দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো ক্লয়কা। এবং এই ক্লয়কা একটা মাঝখানে ভার্টিক্যাল সেপ্টাম, দিস সেপ্টাম ইজ নোন অ্যাজ ইউরো রেক্টাল সেপ্টাম। এই সেপ্টাম দিয়ে দুইটা ভাগে ভাগ হয়, ভেন্ট্রাল পার্ট, ডর্সাল পার্ট। সো এই ভেন্ট্রাল পার্ট থেকে আর ডর্সাল পার্ট, সো ডর্সাল পার্টটা আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি, যেখান থেকে আসে রেক্টাম অ্যান্ড প্রক্সিমাল কুথাড অফ অ্যানাল ক্যানেল। তাহলে একটা সেপ্টাম দিয়ে আমরা ভাগ করলাম, যেটা পিছনের দিকে, এই টিউবের পিছনের দিক থেকে আসলো রেক্টাম অ্যান্ড অ্যানাল ক্যানেল। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট এই সামনের জায়গাটা থেকে কি আসে। সো সামনের এই ছোট্ট জায়গাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা নাম ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল আর একটা নাম ডেফিনেটিভ ইউরোজেনিটাল সাইনাস। সো ক্লয়কা আমরা খেয়াল করলাম, ক্লয়কা ইজ দ্য ডাইলেটেড পোর্শন অর দ্য লোয়ার এন্ড অফ এন্ডোডার্মাল টিউব, যেটাকে আমরা একটা সেপ্টাম দিয়ে দুইটা ভাগে ভাগ করলাম। সো ডর্সাল পোর্শনটা থেকে আনলাম আমরা রেক্টাম অ্যান্ড প্রক্সিমাল টু থার্ড অফ অ্যানাল ক্যানেল, আর ভেন্ট্রাল পোর্শনকে আবার আমরা দুটা ভাগে ভাগ করলাম, একটাকে নাম দিলাম ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল আর একটাকে নাম দিলাম ডেফিনেটিভ ইউরোজেনিটাল সাইনাস। সো খেয়াল করি ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল থেকে কী কী জিনিস আসে। সো খুবই সহজ, আপনি যদি নামটার দিকেই খেয়াল করেন, ভেসিকো ইউরেথ্রাল, ভেসিকো মানে ব্লাডার এবং ইউরেথ্রা। সো বোঝাই যাচ্ছে এই জায়গাটা থেকে ইউরিনারি ব্লাডার আসবে এবং ইউরেথ্রার একটা সার্টেন পোর্শন আসবে। সো ডেরিভেটিভসগুলো আপনি খেয়াল করেন, ইউরিনারি ব্লাডার এক্সেপ্ট ট্রাইকন, মেইলের ক্ষেত্রে প্রোস্টেটিক ইউরেথ্রা এবং ইজাকুলেটরি ট্র্যাক্ট, ফিমেলের ক্ষেত্রে হোল অফ দ্য ইউরেথ্রা। সো ব্লাডার এন্ড ইউরেথ্রা দেখেই এই পোর্শনটার নাম কিন্তু ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল। ঠিক পাশেরটাই যদি আমি একটু খেয়াল করেন, এখানে বলা আছে ডেফিনেটিভ ইউরোজেনিটাল সাইনাস। তার মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছি এখান থেকে জেনিটাল কিছু অংশ আসবে এবং ইউরিনারি কিছু অংশ আসবে। সো আমরা অনেক জেনিটাল পোর্শনের অনেক কিছুই কিন্তু আমরা মেজোনেফ্রিক বা প্যারামেজোনেফ্রিক থেকে আনি না। আপনার মনে আছে কিনা আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ডেভেলপমেন্ট করছিলাম, আমরা কিন্তু ভ্যাজাইনার আপার হাফ পর্যন্ত প্যারামেজোনেফ্রিক থেকে এনেছিলাম, নট দ্য লোয়ার হাফ। দিস লোয়ার হাফ অফ ভ্যাজাইনা, হাইমেন, those are the genital organ of comes from this urogenital sinus। এবং এর সাথে ইউরিনারি পোর্শন কী কী আসে আমরা খেয়াল করলাম যে মেলের ইউরেথ্রার সম্পূর্ণ পোর্শনটা কিন্তু ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল থেকে আসে না, অল্প একটু পোর্শনটা কিন্তু ইউরোজেনিটাল সাইনাস থেকেও আসে। সো প্রোস্টেটিক ইউরেথ্রা বিলো দ্য ইজাকুলেটরি ডাক্ট আর পেনাইল ইউরেথ্রা আর পার্ট অফ ইউরেথ্রা, দোজ আর কামস ফ্রম ডেফিনেটিভ ইউরোজেনিটাল সাইনাস। সো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লয়কা। সো ক্লয়কা কয়টা পার্ট, কোন পার্ট থেকে কী কী আসে, এগুলো কিন্তু ক্লিন কাট কনসেপশন থাকতে হবে। সো আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আপনি ডিটেলস পড়ে নেবেন। দ্যার ইজ অ্যান ফিগার, এই ছবিটা আমি এখনও চেষ্টা করেছি, এই ফিগারটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আপনার অনেকগুলো কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো এমব্রায়োলজির শেষের দিকে আমরা যদি খেয়াল করি, আমাদের একটোডার্ম মেসোডার্মের বাইরে আরও দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ডেরিভেটিভস, একটাকে বলা হয় ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, একটাকে বলা হয় ফ্যারেঞ্জিয়াল পাউচ, আর একটাকে বলা হয় ফ্যারেঞ্জিয়াল আর্চ। সো ক্লেফট থেকে পড়ার কিছুই নেই, সবগুলো ক্লেফটই আলটিমেটলি ডিটোরিয়েট করে যায়, ডিসঅ্যাপিয়ার করে যায় হিউম্যান বডিতে। অনলি ফার্স্ট ক্লেফটটা থাকে, এই ফার্স্ট ক্লেফট থেকে এক্সটার্নাল অডিটরি মিটাস ডেভেলপ করে। সো আপনি শুধু ফার্স্ট ক্লেফটটা পড়ে নেবেন, দেখা যাচ্ছে যে সবগুলো ক্লেফট ডিজেনারেট করে, অনলি এক্সটার্নাল অডিটরি মিটাসটা আমাদের হিউম্যান বডিতে থেকে যায়। এক্সটার্নাল অডিটরি মিটাস ডেভেলপ ফ্রম ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্লেফট। ওকে, এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পাউচ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফ্যারেঞ্জিয়াল পাউচ দেখা যাচ্ছে ছবিতে টোটাল 5টা ফ্যারেঞ্জিয়াল পাউচ দেখা যাচ্ছে, মিডিলিয়ার ক্যাভিটি, অডিটরি টিউব, এন্ডোডার্মাল লাইনিং, প্যালাটাইন টনসিল, ইনফিরিয়র প্যারাথাইডের, সুপিরিয়র প্যারাথাইড অ্যান্ড আলটিমো ব্যাংক্রিয়াল বডি। সো খেয়াল করে দেখেন কানের ভিতরে যে কটা জিনিস, কানের ভিতরে কী কী দেখা যাচ্ছে, মিডিলিয়ার ক্যাভিটি, অডিটরি টিউব অ্যান্ড এন্ডোডার্মাল লাইনিং অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, সবগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের কানের ভিতরে, ঠিক না? সো কানের ভিতরে সম্পূর্ণ সবগুলোই ফার্স্ট পাউচের ডেরিভেটিভস। নেক্সট খুবই ইম্পর্টেন্ট সার্জিক্যালি প্যালাটাইন টনসিল, টনসিল সেকেন্ড পাউচ।
সো নিচের দিকে দুইটা স্ট্রাকচার থাইমাস অ্যান্ড ইনফিরিয়র প্যারাথাইড আসবে থার্ড। এই জায়গাটা আপনার পরীক্ষা কনফিউজ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, ইনফিরিয়র প্যারাথাইড যেটা আসতেছে থার্ড থেকে এবং সুপিরিয়র প্যারাথাইড যেটা আসতেছে কিন্তু ফোর্থ থেকে, এই দুটা খুবই কনফিউশনে ফেলে দিবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট থার্ড অ্যান্ড ফোর্থ পাউচ। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পাউচ। ফিফথ পাউচ ইউজুয়ালি ল্যাংম্যানে বলাই নেই, সো এটা আপনার জন্য না পড়লেও চলবে। আপনি মোটামুটি ফার্স্ট চারটা পাউচ পড়লেই চলবে। সো ফার্স্ট পাউচ কান, সেকেন্ড পাউচ টনসিল, অ্যান্ড থার্ড ফোর্থ বি কেয়ারফুল সম্পূর্ণ উল্টা। থার্ড থেকে আসবে নিচেরটা, ফোর্থ থেকে আসবে উপরেরটা। পাউচের পরে আমাদের যদি লাস্ট টপিকটা আমি বলতে চাই, দ্যাট ইজ ফ্যারেঞ্জিয়াল আর্চেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান টাইপ অফ ইনফিনিটি স্টার টপিক। এটাও ইনভেরিয়েবলি পরীক্ষায় চলে আসে। সো ফ্যারেঞ্জিয়াল আর্চ মেনলি আমাদের জন্য পরীক্ষায় লাগবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, বিশেষ করে মাসকুলার কম্পোনেন্ট অ্যান্ড স্কেলেটাল কম্পোনেন্ট। সো এগুলো মনে রাখার জন্য লটস অফ মেমোনিক্স রয়েছে। আইদার আপনি মেমোনিক্স দেখেন, অথবা ক্লাসে আমরা বেশ কিছু ফিগার ড্র করি, সেটা দেখে আপনি প্র্যাকটিস করেন, অথবা আপনার শিটে এরকম ছবি দেওয়া আছে, যে ছবিটা দেখলেও আপনি ফার্স্ট সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবেন। লাইক দিস ফিগার, দ্য ব্রাউন কালার শোয়িং দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, দিস ব্লু কালার শোয়িং দ্য সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, yellow color showing the third pharyngeal arch, and subsequently fourth and sixth pharyngeal arch. সো এই ছবিটা দেখলে আপনি মোটামুটি একটা গ্রস আইডিয়া করতে পারেন যে কোন আর্চ থেকে কোন কোন রিজিয়নের স্ট্রাকচারগুলো ডেভেলপ করে। বাট সবগুলো আর্চ আমি এগেইন বলতেছি লাগবে না, আপনার জন্য লাগবে মেনলি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্চ। অথবা এই ফিগারটাও যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চের লটস অফ স্ট্রাকচার যেগুলো এখান থেকে ডেভেলপ করে আপনাকে একটা সাউন্ড এনভায়রনমেন্ট, সাউন্ড একটা নলেজ ডেভেলপ করবে। সো যেভাবে পড়েন না কেন আপনি ফিগার দেখে আর মেমোরিক্স দেখে আপনার জন্য আর্চের এই দুইটা পয়েন্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্চ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এমব্রায়োলজি যদি আমি সাম আপ করি, মোটামুটি কিন্তু আমাদের এটুকুই। সো মোটামুটি আমরা একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করলাম। There are lots of questions. Okay, so thank you all. Thank you for listening. সো আমি একটু চেষ্টা করেছি আপনাদের আউটলাইন দেওয়ার। সো এমব্রায়োলজি এই আউটলাইনে আপনারা পড়তে থাকেন, বিশেষ করে শিটের ফার্স্টে যে টপিকগুলো আপনাদের লিখে দেওয়া থাকবে সেই টপিকগুলো ধরে ধরে। আই থিঙ্ক শিট ইজ বি মোর দেন এনাফ, শিটেই এনাফ লেখা রয়েছে আপনার নলেজ বিল্ড আপ করার জন্য। তারপরও যদি কনফিউশন হয়, আপনি ম্যাট্রিক্স মেন বইয়ের সাজেশান নিতে পারবেন। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা টপিক পড়ার সাথে সাথে অবশ্যই ম্যাট্রিক্স FCPS বইয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে ফেলবেন। সলভ করলে দেখবেন যে আপনার ওই টপিকটা রিলেটেড একটা গুড কনসেপশন ডেভেলপ করে যাবে। সো সাবসিকুয়েন্টলি যদি কোনো টপিকে বা কোনো স্ট্রিমে বা কোনো কোশ্চিনে সমস্যা হয়, আমার সাথে যোগাযোগ করেন, অথবা আমাদের ম্যাট্রিক্স নেক্সাস FCPS পয়েন্ট পেজটাতে আপনার কনফিউশন থাকা কোশ্চিনগুলো আপলোড দিয়েন। আমরা ট্রাই করব সাবসিকুয়েন্টলি সেগুলো সলভ করে দেওয়ার, অথবা আপনার কনসেপশনটাকে ডেভেলপ করার। সো টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, থ্যাংক ইউ।